ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমরা আজকে আলোচনা করতে যুক্ত হচ্ছি, আমাদের সহকর্মী তানভীর সোহেল আছেন আমাদের সাথে। আজ তানভীর সোহেল, আপনাকে প্রথমে স্বাগত জানাই। প্রথমে আপনার কাছে জানতে চাই যে আজকে তো যে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সেটি নির্মাণ করা নিয়ে, শেষ পর্যন্ত কি হলো? হ্যাঁ, আজকে যে বৈঠকটা হলো বলা হচ্ছে যদিও সর্বদলীয় বৈঠক, কিন্তু কোথাও মনে হচ্ছে একটা ছন্দপতন এখানে ছিল বৈঠককে ঘিরে। কারণ আপনি জানেন যে ঘোষণা দিয়ে দুটি দল আসে নাই, একটি হচ্ছে সিপিবি এবং এলডিপি, তারা আসে নাই। অনেকে কিন্তু দাওয়াত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এবং বিএনপিও কিন্তু সকালেই এটি জানিয়েছে যে তারা মূলত এই বৈঠকে অংশগ্রহণ করছেন না। তাদের একজন প্রতিনিধিকে তারা পাঠাচ্ছেন যে তারা যেহেতু প্রধান উপদেষ্টা বলেছেন ভদ্রতার খাতিরে তাকে জানানো যে তারা যে এই বিষয়টা নিয়ে অতটা সিরিয়াস না, বা তারা এটা মনে করছেন যে এটা এই জুলাই ঘোষণাপত্র আদৌ দরকার আছে কিনা, এই বিষয়টা মূলত তারা তিনি সেখানে জানিয়ে আসবেন। এবং তারা কি এটুকু বলেছেন যে তারা কিন্তু কোনো সুপারিশ বা কোনো কিছু এই নিয়ে আসলে কোনো কিছু করছেন না। তো স্বাভাবিকভাবে যদি আমরা বলি যে সর্বদলীয় বৈঠকটা আপাত দৃষ্টিতে তেমন একটা সাকসেসফুল বৈঠক মনে হচ্ছে না, যদিও কিন্তু বলা হচ্ছে যে কারণ হচ্ছে এর পেছনে একটা কারণ হচ্ছে যে কেউ কিন্তু এই ঘোষণাপত্র নিয়ে, জুলাই ঘোষণাপত্র নিয়ে যে তাদের মধ্যে কোনো ঐক্য তৈরি হয়েছে বা তারা এটি দরকার মনে করছেন এবং এখনই এটা করা উচিত সেরকম মনে করছেন, তেমন কিন্তু কিছু বলা হচ্ছে না। কি আপনি নিশ্চয়ই শুনেছেন যে আইন উপদেষ্টা আসিফ নজরুল কিন্তু বলেছেন যে সব রাজনৈতিক দল ঐক্যমত হয়েছে এই ঘোষণাপত্র নিয়ে, তাহলে তিনি এটা কিসের প্রেক্ষিতে বললেন? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমরা এটি দেখলাম যে তিনি বলেছেন যে সব দলের মধ্যে একটা ঐক্যমত আসছে যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা নিয়ে সেটি হয়তো এখনই হবে না, একটু দেরি, সামান্য দেরি হতে পারে, কিন্তু খুব দেরি হবে না, এমন একটা কথা কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন। কিন্তু আমরা রাজনৈতিক দলগুলো বাইরে এসে যে কথা বলেছেন তাতে কিন্তু কোনোভাবেই মনে হচ্ছে না যে সেখানে কোনো ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে, বরং মনে হচ্ছে এই ঘোষণাপত্রটা নিয়ে কিন্তু তাদের মধ্যে এক ধরনের অনৈক্য, এক ধরনের মনোমালিন্য, একটু দূরত্ব তৈরি হয়েছে। এটি কিন্তু সুস্পষ্ট ওখানে বলাই যেতে পারে। আমরা যদি দু একটা ছোট ছোট দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে জামায়াতের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল গোলাম পারভেজ, তিনি কিন্তু বলেছেন যে একটি দলিল নিয়ে কোনো ধরনের অস্থিরতা তৈরি হোক এটা তারা চান না, আলোচনা হচ্ছে, পরে এটি তারা হয়তো আরও আলোচনার মাধ্যমে আরও অনেক জায়গা নিয়ে তারপরে তারা এই ঘোষণা আসবেন। বিএনপি তো আপনি দেখেছেন যে সরাসরি তারা বলেছেন যে তারা এই বৈঠকের সঙ্গে তারা সেভাবে সংযুক্ত নন, কারণ ইকবাল হোসেন মাহমুদ সকালেই বলেছেন তারা যাচ্ছেন না, তাদের শুধু প্রতিনিধি একজন গিয়ে এই বিষয়টি তুলে ধরবেন। সালাউদ্দিন আহমেদ আসছিলেন এবং তিনি কিন্তু এই জুলাই ঘোষণাপত্রের জায়গায় এসে কিন্তু তিনি বলছেন আদৌ এটা দরকার আছে কিনা, মূলত তারা কিন্তু সেটিই জানতে চেয়েছেন তাদের কাছে। সুতরাং জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে যে দলগুলোর মধ্যে খুব একটা কোনো ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে প্রধান দুটি দলের এই আজকের বৈঠকের ক্ষেত্রে যদি বলি, তাহলে কিন্তু সেটা তেমন একটা দেখা যাচ্ছে না। বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল এই মুহূর্তে যদি আমরা বলি যে রাজনীতির মাঠে বিএনপি কিন্তু সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল, এটা এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো সেই ক্ষেত্রে তারা যেখানে বলছে যে একটা প্রশ্ন তুলেছে, তারা কিন্তু যে সালাউদ্দিন আহমেদ স্পষ্টই বলেছেন যে 5 মাস পর, বিপ্লবের 5 মাস পর এই ঘোষণাপত্রের আদৌ কোনো প্রয়োজন আছে কিনা, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটাতে কি বিএনপি কি এই ঘোষণাপত্রের সাথে নিজেদের অন্তর্ভুক্ত করতে চাচ্ছে না, নাকি মানে কি বার্তাটা আসলে দিতে চান? একটু যদি দেখেন যে প্রথমেই যখন এই ঘোষণাপত্রের প্রসঙ্গটি আসে ছাত্রদের পক্ষ থেকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে, তখন কিন্তু সেখানে তারা একটা শব্দ ব্যবহার করেছিলেন যে মুজিববাদী যে সংবিধান, অর্থাৎ 72 যে সংবিধান, সেটি তারা চান না, নতুন সংবিধান লিখতে হবে, এটি তারা মুজিববাদী সংবিধান বলেই উল্লেখ করেছিলেন। কিন্তু বিএনপি কিন্তু এই জায়গাটায় ঠিক একমত নয় তাদের সঙ্গে। বিএনপি কিন্তু 72 সংবিধানের পক্ষে। মুক্তিযুদ্ধের যেহেতু মুক্তিযুদ্ধে বিএনপি তখন রাজনৈতিক দল হিসেবে ছিল না, কিন্তু বিএনপির বহু নেতাকর্মী আছেন যারা কিন্তু সরাসরি মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিলেন, এবং তাদের দলের যিনি প্রতিষ্ঠাতা তিনি নিজেও একজন সেক্টর কমান্ডার বড়, এবং তিনি জেট ফোর্সের পাশাপাশি তিনি কিন্তু মুক্তিযুদ্ধের যে স্বাধীনতার ঘোষণা বা পাঠক, আমরা যেটাই বলি, যে বিতর্কই থাকুক না কেন, সেই জায়গায় তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল তিনি প্লে করেছিলেন। ফলে তাদের পক্ষে কিন্তু এই জায়গাটা, এই লড়াই সংগ্রামের থেকে শুরু করে আপনি জানেন সকালবেলায় কিন্তু ইকবাল হোসেন মাহমুদ 69 গণ অভ্যুত্থানের কথাও কিন্তু তিনি উল্লেখ করেছেন। তার মানে এই যে ধারাবাহিকতা, যে মধ্য দিয়ে যে আমাদের একটি সংবিধান, রক্তের উপরে দাঁড়িয়ে যে সংবিধান, সেই সংবিধানকে তারা নাকচ করে দিতে চান না, বাতিল করে দিতে চান না, এটি মুজিববাদী সংবিধানও তারা বলতে চান না। এবং আমি কিন্তু সকালবেলা যখন কথা বলেছি বিএনপির দুজন নেতার সঙ্গে আমার কথা হয়েছে গতকাল রাতে, সেখানেও কিন্তু তারা এটা বলেন না যে তারা এই সংবিধানকে কখনো অতীতে মুজিববাদী সংবিধান এমন শুনেছেন। এটি
বললো যে অনেকটা আমি তাৎক্ষণিকই আমরা শুনি মুজিব বাহিনী বলে তখন আমরা জানতাম যে তখন অনেক কিছু ছিল বা ছিল, কিন্তু এই প্রসেসটাকে মুজিববাদী এই কথাটা কিন্তু আমরা অনেকটাই বলা যায় যে আমাদের অনেকের কাছে একটু নতুনই শোনা লাগছে। ফলে তারা কিন্তু শুরু থেকেই এই ঘোষণাপত্র এবং ঘোষণাপত্রের যে এক ধরনের ক্রেডিট নেওয়ার যে চেষ্টা এটা ছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে তারাই এটা ক্রেডিটটা নিতে চান, এটি নিয়েও বিএনপির মধ্যে কিন্তু দূরত্ব আছে এবং সেখানে যে অনেকে তাই সেই সংগঠনের অন্যান্য দলের সঙ্গে তারা যুক্ত, যে এটা বিএনপিকে ডিনাই করে দেওয়ার মতো, অথচ বিএনপি ছাত্র দলের বহু নেতাকর্মী এইটার সঙ্গে যুক্ত ছিলেন, তাদের ধারাবাহিকতা, আন্দোলন 15 বছর, অনেক কিছু সব কিছু মিলে। তো তারা যদি মনে করেন যে 15 বছরের একটি সরকারকে গণঅভ্যুত্থানের পতনের পর একটা ঘোষণা আসলে দরকার, সেটাও যদি দরকার, তাহলে তারা মনে করেন যে তাদেরকে সাইড করে দেওয়া হচ্ছে এবং এটি যদি তারা এই অবস্থানের সঙ্গে হয়, তারা একসময় তাদের দায়বদ্ধ হতে হবে। অনেকে তাদেরকে তখন একসময় প্রশ্ন করবে, তার দায় তাদেরকেই বহন করতে হবে, বড় দল হিসেবে ক্ষমতায় গেলেও তাদেরকেই দায় বহন করতে হবে। এই কোনো কিন্তু শুরু থেকেই তারা মনে করছিল যে এটির সঙ্গে তারা নাই। এবং আপনি যদি দেখেন যে যখন জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গটা আসে, লাস্টে কিন্তু সেইটি বাতিল করে দেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু আর এই ঘোষণাটা দিতে পারে না, জাতীয় নাগরিক কমিটি দুটি মিলে। তখন কিন্তু সরকারের থেকেই মূলত এই অস্থিরতার ব্যাপারটা বুঝতে পারার কারণেই তাদেরকে নিষেধ করা হয়েছিল এবং তখন বলা হয়েছিল সরকার ঘোষণা করবে। আবার সরকার কিন্তু সম্প্রতি বলেছে না, আমরা এটি একটা সিস্টেমের মধ্যে আমরা আনবো, কিন্তু ঘোষণাটা আমরা করব না সরকার থেকে। ফলে এই পুরো প্রক্রিয়াটা নিয়েই কিন্তু একটা জটিলতা আছে, ঝামেলা আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিএনপি যেটা বলেছে যে 5.5 মাস পর আদৌ দরকার আছে কিনা, সেটি কিন্তু একটা কারণ। এই ধরনের প্রোক্লামেশনের ক্ষেত্রে আমরা অতীতে বিভিন্ন জায়গায় যা দেখি, বাংলাদেশের ক্ষেত্রেও যদি দেখি, খুব অল্প সময়ের ব্যবধানেই সাধারণত এই ধরনের প্রোক্লামেশন হয়। আরেকটা বিষয় সালাউদ্দিন আহমেদ বলেছেন বারবার তার বক্তব্যের মধ্যে, আমি শুনছিলাম, আপনিও নিশ্চয়ই শুনেছেন, যে বারবার তিনি বলার চেষ্টা করছেন যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যেই একটা ঐক্য ছিল, সেই ঐক্যটা যেন কোনোভাবে নষ্ট না হয়। মানে তিনি এই পর্যায়ে এসে এই ধরনের কথা কেন বলছেন? এই ঐক্যে কি কোনো ধরনের ফাটল দেখা যাচ্ছে, বা তার কাছে কি মনে হচ্ছে যে বিএনপির কাছে যে তাদের যে আন্দোলনের সময় তাদের মধ্যে যেই একটা ঐক্য ছিল, সেই ঐক্যটা এখন কিছুটা দুর্বল হয়েছে? আপনি একটা ভালো কথা বলেছেন যে তিনি কিন্তু আসলে এইভাবেই কথাটা হুবহু এরকমই বলেছেন যে এই ঘোষণাকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে, সেখানে যেন ফাটল সৃষ্টি না হয় সেই ব্যাপারে তারা বলেছেন। এবং তারা বলেছেন যে আসলে দরকার আছে কিনা, দরকার আসলে তাহলে সেটার কাঠামোটা কি, সেটা নিয়ে তারা প্রশ্ন করেছেন। তারা কিন্তু আসলে আমরা আগেই বলেছি বিএনপি এই ইসের মধ্যে যুক্ত হতে চায়নি এবং তারা সেই জন্য দলীয়ভাবে বলতে যে বিএনপি অংশগ্রহণ, সেটি কিন্তু আসলে বলাটা কঠিন। কারণ আপনি জানেন ইকবাল হাসান মাহমুদ সেই কথা সকালেই বলে দিয়েছেন, সেটা আগে থেকে তার ইচ্ছা ছিল, স্পষ্ট তাদের আনুষ্ঠানিকভাবে সেটা স্পষ্ট করা হয়েছিল। এখন এই কথা, যে কথাটা আপনি বললেন যে সালাউদ্দিন আহমেদ বলেছেন, একই কথা কিন্তু জামাতের যিনি সেক্রেটারি জেনারেল তিনিও কিন্তু বলেছেন যে একটা দলিল ঘোষণা করতে গিয়ে যদি অস্থিরতা তৈরি হয়, সেটার আসলে দরকার নাই, আমরা আরও আলোচনার মাধ্যমে পরে আমরা এটা নিয়ে করব। অর্থাৎ এখন দেখা যাচ্ছে যে তার মানে এখন যে আলোচনাটা, এটা একেবারে প্রাথমিকভাবে একটা কথাবার্তা হয়েছে, এরপরে আরও আলোচনা হবে, কমিটি হবে, তারপর যদি একটা সমন্বয়ের মাধ্যমে সবাই মিলে সেটা ঠিক করতে পারে। আমার কেন যেন মনে হয় বিষয়টা কিছুটা হলে ঝুলে গেল। অর্থাৎ তারা যে টাইমটা প্রথমে ছাত্ররা যেটা দিয়েছিলেন যে 31 ডিসেম্বরের মধ্যে, এরপরে তারা একটা ঘোষণা দিয়ে দিলেন 15 জানুয়ারির মধ্যে এটা করতে হবে। সেখানেও কিন্তু 15 জানুয়ারির মধ্যেও আলোচনাটা শুরু হয় না, 16 তারিখ শুরু হয়েছে। এবং আমার মনে হচ্ছে এখন যে প্রসেস, এই প্রসেসকে একটা কাঠামোতে এনে ঘোষণা করতে যাওয়াটা এটি বেশ লম্বা হবে। এবং কেন যেন তাদের সবার অবস্থানগুলো, প্রত্যেকের বক্তব্যগুলো যদি আমরা ধরি, তাহলে বলা যায় যে এই ইস্যুতে অলরেডি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অনৈক্য তৈরি হয়েছে। এবং বিশেষ করে যদি দুটি বড় প্রধান দল, আমি অবশ্যই মানে বিএনপির সঙ্গে তুলনা করছি না, বিএনপি অনেক বড় রাজনৈতিক দল, সেই তার সেকেন্ড পজিশনের দলটি হিসেবে যদি জামায়াতের কথা বলি, তো সেই তাদের মধ্যেও কিন্তু এটা একটা অনৈক্য শুরুর থেকেই ছিল। এই ইস্যুতে কিন্তু সেটি আরও বড় হয়ে আসছে। ফলে আপনি যদি মনে করেন যে এই অনৈক্য, এটি আসলে খুবই যৌক্তিক একটা কথা এবং বিএনপিও সতর্ক করছে। তারা কিন্তু বলছে যে সে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্যটা তৈরি হয়েছে, এটা আপনারা নষ্ট করেন না, নষ্ট যেন না হয় সেটা কিন্তু তারা কিন্তু খেয়াল করার জন্য বলছেন। তার মানে এই ইস্যুতে যে এই ধরনের একটা ঐক্য নষ্ট হওয়ার একটা মানে অবস্থা তৈরি হয়েছে, এটি কিন্তু তৈরি হয়েছে। রাজনীতিবিদরা তো সবকিছু প্রকাশ শুরুতেই একেবারে বলে দেন না, তারা নানাভাবে বলেন। তাতে কিন্তু এটা স্পষ্ট যে তৈরি হোক, এটা যেমন চান না মানেই হচ্ছে এর মধ্যে কিছুটা তৈরি হয়েছে, এটাকে যেন না বাড়ে, বরং এটাকে আমরা মিনিমাইজ করতে পারি কিনা। এবং আমার মনে হয় বিএনপি যে বক্তব্য, সেটি কিন্তু ঘোষণাপত্রকে সমর্থন করে না। যে বিএনপি সমর্থন করে ঘোষণাপত্র প্রকাশকে, সেটি কিন্তু এই বক্তব্যে এটা স্পষ্ট না। শুরু থেকে কিন্তু আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে ঘোষণাপত্র নিয়ে তেমন খুব একটা আগ্রহ কিন্তু শুরু থেকে দেখা যায়নি। আরেকটা প্রশ্ন, যে
বৈষম্য বিরোধী আন্দোলন যে এখন তো তারা একটা সাংগঠনিকভাবে দাঁড়িয়েছেন, ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি, তাদের অবস্থানটা কি তারা জানিয়েছেন এখন পর্যন্ত? না, তাদের এখন পর্যন্ত তাদের কোনো বক্তব্য এই মুহূর্ত পর্যন্ত পাওয়া যায়নি যে তারা আসলে কি বলতে চান। তো যেহেতু তারা সরকারের উপরে ছেড়ে দিয়ে রাখছেন, হয়তো তারা একটু সময় নেবেন। তবে আজকের পর আমার কাছে মনে হয় বিএনপির বক্তব্য তাদের জন্য বেশ খানিকটা মানে তাদের বিপক্ষেই যাবে, তাদের যে অবস্থান, এবং তারা যে বেশ রাফ বক্তব্য বিএনপির বিভিন্ন বিষয়ে সমালোচনা করছেন। যেমন আপনি অতীতেও জানেন যে রাষ্ট্রপতি ইস্যুতে তারা করেছেন, ৭২ সংবিধানের কথা তারা বলেছে, ইস্যু নিয়ে কিন্তু বিএনপির সঙ্গে তাদের দ্বিমত তৈরি হয়েছে, এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়েও কিন্তু তাদের সঙ্গে বিএনপির একটা দ্বিমত তৈরি হয়েছে। এই দ্বিমতের জায়গাটা বাড়বে, এবং পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জামাত ইসলাম এবং যে সরকার একইভাবে যে একটা অংশ তৈরি হয়েছে যে দল রাষ্ট্র পরিচালনা এবং এই রাজনৈতিক একটা কারণ মিলায়, সেই জায়গা থেকে মনে হচ্ছে যে বিএনপি একটি আলাদা অবস্থানে চলে আসছে। সেটি কিন্তু বিএনপির সাম্প্রতিক কর্মকাণ্ড, এবং আমি বলবো আরও স্পেসিফিক যদি আমার কাছে মনে হচ্ছে যে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে এটি সুস্পষ্ট হয়েছে যে সরকার পরিচালনা একটা অংশে, আর বিএনপি কিন্তু আলাদা দিকে যাচ্ছে, বা তারা আলাদাভাবে এটা চিন্তা করছে। এবং তাদের যে জোট, যদি বলি যে অন্য অতীতের যে জোটগুলো ছিল, সে দলগুলোও কিন্তু অনেকটাই তাদের সুরেই কথা বলছে। এবং আমি বলবো যে নুরুল হক নূর, যিনি গণ অধিকার পরিষদের নেতা, তিনিও কিন্তু যে সুরে কথা বলছেন সেটি কিন্তু বিএনপির সঙ্গেই যায়। পাশাপাশি এলডিপি, অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছে তারা একটা যাচ্ছে। অন্যদিকে জামাত ইসলাম, ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক সমাজ, জাতীয় নাগরিক কমিটি, পাশাপাশি কিছু ইসলামিক দল, তারা কিন্তু একদিকে থেকে কথা বলছেন। ফলে এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে দুটি ভাগ বা কয়েকটি ভাগে মধ্য দিয়ে যাচ্ছে, সেটি কিন্তু আসলে স্পষ্ট। অনেক ধন্যবাদ সোহেল, আপনার সাথে আবারও নিশ্চয়ই পরে কথা হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সাথে থাকুন।